আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে উত্তাল ডক্টর ইউনূসের প্রাসাদ, ঢাকা দখলে ত্রিমুখী লড়াই। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে YouTube এর কমেন্ট বক্সে গিয়ে লিখুন। একটা প্রবাদ আছে, "বিনা যুদ্ধে নাহি দেব শুচাগ্র মেদিনী।" এর অর্থ হচ্ছে সূচের পেছনের ভাগে বা অগ্রভাগে যে ছিদ্রটুকু আছে, যে জায়গাটুকু আছে, সেটিও কাউকে দেব না যুদ্ধ ছাড়া। মানে এমন ক্ষমতার লড়াই। শেষমেষ আমরা কি আগুনেই ঝাঁপ দিলাম? এই প্রশ্ন কিন্তু আজকে এই সময়ে দাঁড়িয়ে জোরে-সোরে উচ্চারিত হচ্ছে। আমাদের রাজনীতিতে এই মুহূর্তে কি হচ্ছে? অবশেষে এখন পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে বলা যাচ্ছে যে আগুনেই হাত রাখল রাজনৈতিক দলগুলো। একেবারে আগুনে ঘি ঢেলে দেবার মতো অবস্থা। আমাদের প্রতিবেশী দেশটি যা চেয়েছিল তাই ঘটতে যাচ্ছে। আমরা একটা দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়ি। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হোক, নতুন পরিস্থিতি এই দেশে জন্ম নিক। তাই তো চেয়েছিল আমাদের ভারত। আমাদের ভারতের সেই আকাঙ্খাই আসলে শেষমেষ পূর্ণ হতে যাচ্ছে। রাজনৈতিক এই অবস্থা দেখে এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে। যদি ২-১ দিনের মধ্যে বা তড়িৎ গতিতে রাজনৈতিক দলগুলোর বোধোদয় না হয়, তাহলে পরিপূর্ণভাবে লাভবান হবে দিল্লি। বিএনপি জামাতের প্রথমত আলোচনায় না বসা এবং দ্বিতীয়ত জামাত সহ ৮ দলের ১১ই নভেম্বরের সমাবেশ। এই দুটো বিষয় একসঙ্গে মিলে যাওয়ায় ভারত ব্যাপক মাত্রায় খুশি। দিল্লি ভাবছে যে আমরা তো এটাই চেয়েছিলাম। ডিভাইড হোক, এরপর রুল করতে পারব। বিভক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সহজেই তাদের প্রভাবিত করা যাবে এবং আগামী রাজনীতির পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নেওয়া যাবে। এই প্রত্যাশা ছিল। এই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে কাজ করেছে দিল্লি। আমরা এখন তাদের সেই ফাঁদেই পা দিলাম বলা যায়। এখন একটি মাত্র পথ আছে। সেই পথটি কি? যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্তগুলো নিতে পারেন। প্রথমত জুলাই সনদের বিষয়ে, দ্বিতীয়ত গণভোটের বিষয়ে। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে, কবে থেকে? সেটা ২-১ দিনের মধ্যে তিনি যদি উপস্থাপন করতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে গণভোট কবে হবে, সেটিও জাতিকে নিশ্চিত করে জানাতে পারেন। তবে একটা সংকটের পথ আমরা দেখতে পাবো। এইজন্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর অন্যান্য বিভাগ এবং বিচার বিভাগকে সাথে নিয়ে দৃঢ় ঐক্যের উপর অটুট থাকতে হবে। জনগণের সামনেও দর্শক এটাই হচ্ছে শেষ সুযোগ। আর এটা হচ্ছে শেষ চক্রান্ত। ফেব্রুয়ারির নির্বাচনটি প্রলম্বিত করা বা নির্বাচন বানচাল করতে নভেম্বর-ডিসেম্বর জুড়েই নানা ধরনের ফাঁদ, কু, পাল্টা কু, বিপ্লব প্রতিবিপ্লব এসবের আভাস বা ইঙ্গিত দেখা যাচ্ছে। এখানে তো বিপ্লব হবার সুযোগ নেই যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে মাঠে না নামে। হ্যাঁ, হ্যাঁ, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের মতো আরেকটি দিতে পারে। পৃথিবীর ইতিহাসে এরকম নজির রয়েছে যে একটি অভ্যুত্থান হবার পর সেই অভ্যুত্থানটি হাতছাড়া হয়ে যাবার আগেই আরেকটি জনতার অভ্যুত্থান। আমরা যদি ১৯৭৫ সালের নভেম্বরের ঘটনাগুলো খেয়াল করি, আমরা এরকম ঘটনাই দেখব। আমরা দেখব ৩রা নভেম্বরে এক ধরনের ঘটনা, ৫ই নভেম্বরে এক ধরনের ঘটনা, আবার ৭ই নভেম্বরে দেশের পক্ষে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব। তো সেই পরিস্থিতি আবার হতেও পারে যদি জনগণকে সুসংগঠিত করতে পারে সংগঠকরা। প্রিয় দর্শক, সেইজন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা। বলা হচ্ছে যে এটা যেমন অভ্যন্তর এবং বহির্গমনের শেষ চক্রান্ত, একইভাবে চূড়ান্ত বিজয়েরও শেষ পথ এটি। নির্বাচনটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ এবং নির্বিঘ্ন করার জন্যে নভেম্বর এবং ডিসেম্বরকে অবশ্যই সজাগ চোখে জনতাকে পর্যবেক্ষণে রাখতে হবে। কিছুক্ষণ আগে নবনীতা চৌধুরী একটা ভিডিও কনটেন্ট তৈরি করেছেন। সেই কনটেন্টে তিনি উস্কানি দিয়েছেন মূলত। তিনি বলছেন যে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্যান্য জেনারেলের সঙ্গে বৈঠক করছেন। কি হচ্ছে? কি ঘটতে যাচ্ছে? মানে রাষ্ট্রের ভেতরে অনেক অঘটন ঘটতে যাচ্ছে বলে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন। এখন দেখুন, আমরা গত কদিন ধরেই দেখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এইরকম একটা বয়ান প্রতিষ্ঠিত করবার জন্যে বিভিন্ন টিভি চ্যানেলের কতিপয় বক্তা উঠে পড়ে লেগেছেন। কেন? সরকারের পক্ষ থেকে তো স্পষ্টভাবে ঘোষণাই করা হয়েছে যে মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোরও প্রস্তুতি দেখছি। কিন্তু এর বাইরেও প্রত্যক্ষভাবে একটা চাল দেওয়া হচ্ছে।
জনগণের মধ্যে ভীতি ছড়িয়ে আশঙ্কার পারদকে উপরে উঠিয়ে অনেকে চাচ্ছেন যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হোক জনমনে। ফলে একটা ধোঁয়াশা অন্তর্বর্তী সরকারের ডিপ স্টেজেও ভর করবে। এমনিতেই ডিপ স্টেজের একটা ক্ষুদ্র অংশ এই প্রচেষ্টায় লিপ্ত রয়েছে যে ফেব্রুয়ারিতে যেন নির্বাচনটি না হয়। এর মধ্যে এই অবস্থাগুলো আসলে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতোই হবে। আমি সেনাবাহিনীর আইএসপিআর এর প্রতি আহ্বান করব যে সকল প্রকার অপপ্রচার প্রতিরোধে শক্ত গ্রহ করুন। সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত দেখিয়ে একটি পক্ষ সুবিধা নিতে চাইছে। সুতরাং এই অবস্থাকে অবশ্যই আপনাদের নিয়ন্ত্রণ করা উচিত। এটা হচ্ছে ১ম বিষয়। ২য় বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস উইংকে অটল না থাকে তাহলে নানা ধরনের বিপদ এবং অপপ্রচারের ফাঁদে জনগণ পড়ে যেতে পারে। এখন তো আসলে অনলাইন দুনিয়াটাই অনেক বড়ভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়। অনলাইনে এমন খবর আসে যেগুলো তাৎক্ষণিকভাবে আমরা বিশ্বাস করে ফেলি। এর আগে এরকম অনেক উদাহরণ রয়েছে যে ভুয়া মিথ্যা এবং গুজবের কারণে মানুষ বিক্ষুব্ধ হয়েছে এবং কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করেছে। পরে দেখা গেল যে মূল ঘটনা এটি নয়। যেকোনো সময় এই ধরনের স্ফুলিঙ্গ তৈরি করে দিতে পারে অনলাইনের এই এক্টিভিটিস বট অ্যাক্টিভিস্টরা প্রিয় দর্শক। সুতরাং প্রধান উপদেষ্টা প্রেস উইং, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর আইএসপিআর থেকে শুরু করে সব প্রতিষ্ঠানগুলোকে সজাগ থাকা প্রয়োজন। তো হচ্ছে ত্রিমুখী একটা লড়াই শুরু হয়েছে যে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যেই যেন সরকারের গতিপথ পাল্টে দেয়া যায়। কি গতিপথ? সেটা হচ্ছে যে এই সরকারটি কোন মনোভাবে পরিচালিত হবে বা কার প্রভাবে থাকবে? মার্কিন যুক্তরাষ্ট্র? ভারত? না চীন। আমরা আসলে কারো প্রভাবেই থাকতে চাই না। কিন্তু আপৎকালীন এই সময়ে অন্তত আমরা ভারতীয় আধিপত্যবাদের মধ্যে প্রবেশ করতে চাইছি না। দেখুন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন ৩ টি দেশেরই আলাদা এজেন্ডা আছে। তাদের স্বার্থ আছে। সেই স্বার্থের জন্যেই তারা আসলে মরিয়া হয়ে ডিপ স্টেট এ বা আন্ডারওয়ার্ল্ড মনস্তাত্ত্বিক লড়াই চালাচ্ছে। ওই যে শুরুতেই বলেছিলাম যে, "বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী।" আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য দলগুলোর মধ্যে এখন একদম সাপ আর নেউলের সম্পর্ক চলছে। তো এই পরিস্থিতিতে ঠিক অন্তরালেও চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মনস্তাত্ত্বিক ভীষণ রকম লড়াই চলছে। একে অপরের কিন্তু প্রতিদ্বন্দ্বী। ভারতের পক্ষ যেমন নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র, একইভাবে চীনের পক্ষও নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তাদের অনুগত থাকুক বা বাংলাদেশ তাদের পক্ষে থাকুক। মার্কিন যুক্তরাষ্ট্র কেবলই তাদের চোখ দিয়ে এখন বাংলাদেশকে দেখতে চায়। অন্যদিকে চীন নানা কারণেই আমাদের এখানে শক্তিশালী হয়ে উঠে। এটা ভারতের ১৬ বছরের আধিপত্যের ফল। কারণ তার ১৬ বছর একচ্ছত্রভাবে আমাদেরকে নতজানু করে রেখেছিল। সেই ফলাফলেই আমরা বিকল্প পথ হিসেবে চীনের সঙ্গে শক্ত সম্পর্ক গড়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্ত সম্পর্ক গড়েছে। কিন্তু দিন শেষে মনে রাখতে হবে বন্ধুত্ব নির্ভর করবে আসলে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। কারো কাছেই আমরা নতজানু হব না। আমাদের সম্পর্ক থাকবে স্বার্থের ভিত্তিতে উইন সিচুয়েশন এ। প্রিয় দর্শক, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই নভেম্বরে ঢাকা দখল মানে হচ্ছে ঢাকার ক্ষমতা বলয় আসলে কোন দিকে যাবে? রাজনৈতিক দলগুলোর এই ধরনের সংঘাতে ভারত কি নতুন করে তার প্রভাব বলয় স্থাপন করতে পারবে? অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে তার প্রভাব আরো বাড়ুক। আর চীন অনেকটা এই যুদ্ধের মধ্যে পা না দিয়ে তারা তাদের শক্তি বাড়াচ্ছে। এখন ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সময়ের প্রয়োজনেই আসলে চীনকে আমাদের সাথে রাখতে হবে। তবে নতজানু ভঙ্গিতে নয়। চীন সে থাকবে স্বার্থের পরিপ্রেক্ষিতে। যেমন আপনারা সবাই জানেন যে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে। যে এই তিস্তা প্রকল্পটি বাস্তবায়ন হবে কিনা তা চীন এবং বাংলাদেশের যৌথ সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। আর এটা বাস্তবায়ন হওয়া মানে ভারত ভয়াবহভাবে বাংলাদেশ থেকে সব রকম স্বার্থের বাইরে চলে যাওয়া। এটা ভারত কোনোভাবেই চাইবে না বা ভারত হতে দেবে না। এটা হয়তো প্রকাশ্যে তারা বলবে না, কিন্তু ভেতরে যা প্রচেষ্টা আছে সেই সব প্রচেষ্টাই করবে। কিন্তু অবশ্যই ভারতের জনগণ আমাদের পক্ষে আছে। কারণ জনগণের মধ্যেই আসলে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের আকাঙ্খা থাকে প্রিয় দর্শক।
তো যে কথা বলে আজকের এই আলোচনাকে উপসংহারে নিতে চাই, সেটি হচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি দ্রুততম সময়ের মধ্যে রাজপথ ছেড়ে দিয়ে টেবিলে না আসে বা দ্বন্দ্ব ভুলে এক না হতে পারে, তাহলে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। আপনারা জানেন যে ১৩ই নভেম্বর শেখ হাসিনার গণহত্যার বিচারের রায়ের তারিখ ঘোষণা হবার কথা রয়েছে। রায়ের তারিখটি ঘোষণা হবার সঙ্গে আরো বড় ধরনের চক্রান্ত, অস্থিতিশীল পরিবেশ এবং নানা দ্বন্দ্ব সংঘাত, সন্দেহ উস্কে দেওয়া হবে। সেইসব ফাঁদেই কি আমরা পা দিচ্ছি? কোনো না কোনোভাবে। ইগো সমস্যায়, স্বার্থের কারণে অথবা অনড় মনোভঙ্গির প্রভাবে আমরা সেই ফাঁদে পা দিতেই পারি এবং হয়তো ইতিমধ্যে দিয়েছি। কিন্তু আসলে গণ অভ্যুত্থানের পক্ষের অভিভাবক কেউ কি নেই? যে যারা এই দ্বন্দ্ব সংঘাত মিটিয়ে দিয়ে গণ অভ্যুত্থানের চেতনায় আগামী নির্বাচনটিকে সুষ্ঠু অবাধ করতে একটা বৃহত্তর জাতীয় ঐক্যমত্য তৈরি করবেন? অনেকেই বলছেন যে হ্যাঁ, মোহাম্মদ ইউনূসই সেটা পারেন। মোহাম্মদ ইউনূস যদি এই বর্তমান প্রেক্ষাপটের আলোকে সব রাজনৈতিক দলগুলোকে একটা সমঝোতার প্ল্যাটফর্মে এনে নির্বাচনের দিকে দেশকে ধাবিত করতে পারেন, তাহলে জনগণের বিজয় হবে। আর যদি তিনি সেটা না পারেন, তাহলে জনগণের পরাজয়। পরাজয়ের আগে জনগণ কি আরেকটি অভ্যুত্থান করবে? নানা ধরনের আলোচনা বা জল্পনা কল্পনা রয়েছে। এখানে জনগণের পরাজয় মানেই হচ্ছে আধিপত্যবাদের উত্থান। আমরা কি আবারও চাই নতজানু হয়ে থাকতে বা আধিপত্যবাদে নতি স্বীকার করতে? ভেবে দেখুন। এখন একটি মাত্রই পথ, সেটি হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে দৃঢ়তার সঙ্গে সকল কিছু পরিচালনা করতে হবে। দর্শক ভাবুন, দেখুন এবং সিদ্ধান্ত গ্রহণ করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।